আসসালামু আলাইকুম, আমি শাহান স্যার রংধনু স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আমি আপলোড করতে চলেছি। আজকে যে বিষয়টা আমি আপলোড করব সেটা হচ্ছে কেমিস্ট্রি নবম অধ্যায়ের অ্যাসিড ক্ষার সমতা এই বিষয়টি। সো এই অধ্যায়ের নাম যেহেতু অ্যাসিড ক্ষারক সমতা, তার মানে বুঝতেই পারছো যে এই অধ্যায়ের আলোচিত মূল বিষয়বস্তুগুলো কী কী। এই অধ্যায়ের মূল আলোচিত বিষয়বস্তু হচ্ছে অ্যাসিড আর ক্ষার নিয়ে। অ্যাসিড ক্ষার ছাড়াও এই অধ্যায়ে আর যে বিষয় আলোচিত হয়েছে সেগুলো আমি এখানে লিখে রাখছি। স্যার অ্যাসিডের সাথে অ্যাসিডের বিভিন্ন ধর্ম সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। অ্যাসিড কী কী ধর্ম প্রদর্শন করে বা কীভাবে জানবো এটা একটা অ্যাসিড বা কী কী ধর্ম প্রদর্শন করে এগুলা। দেন পড়বো আমরা হচ্ছে ক্ষার ও ক্ষারক সম্পর্কে এবং এই ক্ষার ও ক্ষারকগুলো কী কী ধর্ম প্রদর্শন করে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে পিএইচ, পিওএইচ এবং এই আমাদের মানব জীবনে পিএইচ ও পিওএইচ এর গুরুত্বটা কি। দেন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিভার্সাল কালার চার্ট, অর্থাৎ এটা একটা সাসপেনশন যেটা দিয়ে আমরা বিভিন্ন দ্রবণের পিএইচ ও পিওএইচ লেভেল পরিমাপ করতে পারি। দেন প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রশমন বিক্রিয়ার গুরুত্ব রয়েছে। আমাদের অজান্তে অনেক প্রশমন বিক্রিয়া ঘটে চলেছে যেগুলো আমরা জানি না। আমাদের মানব জীবনে এই প্রশমন বিক্রিয়ার কী কী ভূমিকা রয়েছে এবং কী কী গুরুত্ব রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, তারপর যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, পানির ক্ষরতা এবং সর্বশেষ বিষয় যেটা আছে সেটা হচ্ছে পানি দূষণ ও তার প্রতিকার। সো আমাদের প্রথম বিষয় হচ্ছে অ্যাসিড। অ্যাসিড কোনটা বা অ্যাসিড কি? যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে এবং অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন তৈরি করবে, তাই হচ্ছে অ্যাসিড। অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাসিড, একে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে অজৈব। এখন জৈব অ্যাসিড কোনগুলো? যেগুলো আমাদের খাদ্যদ্রব্যে পাওয়া যায় সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড, যেমন তেঁতুলের টার্টারিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, দুধে ল্যাকটিক অ্যাসিড। আমাদের পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক, প্রায় 60 লক্ষের কাছাকাছি। যেহেতু জৈব যৌগের সংখ্যা অনেক, তার মানে জৈব অ্যাসিডের সংখ্যা অনেক। আর এই জৈব অ্যাসিড সমূহ খুবই মৃদু, কারণ কি এরা পানিতে খুব স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। আর অজৈব অ্যাসিড কোনগুলো? যেগুলো আমরা পাঠ্যবে অধিক বেশি আলোচনা করি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড H2SO4 বা নাইট্রিক অ্যাসিড HNO3, এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। এখন এই অ্যাসিড সমূহ কি কি ধর্ম প্রদর্শন করে বা একটা যৌগ এটা যে অ্যাসিড আমরা কিভাবে বুঝতে পারবো? এর জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাসিড কি কি ধর্ম প্রদর্শন করে। অ্যাসিড যে ধর্মগুলো প্রদর্শন করে সেগুলো আমি আগে থেকে এখানে লিখে রাখছি। দেখো, অ্যাসিডের ধর্ম কি কি। প্রথম যে বৈশিষ্ট্যটা আছে বা যে ধর্মটা আছে সেটা হচ্ছে স্বাদ। অ্যাসিড অলওয়েজ টক স্বাদ যুক্ত হবে। দেখো, আমরা যে খাবারগুলো খাই, যেমন তেঁতুল বলো, লেবু বলো বা আমলকি বলো, এগুলোতে জৈব অ্যাসিড থাকে এবং এই কারণে এগুলা টক স্বাদ লাগে। অর্থাৎ অ্যাসিড মানে হচ্ছে টক স্বাদযুক্ত। দুই নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা জানবো সেটা হচ্ছে, দেখো, হাইড্রোজেন আয়ন দান, অর্থাৎ অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে। তিন নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে লিটমাস পেপার পরীক্ষা। কোনো দ্রবণে যদি আমরা নীল লিটমাস পেপার দ্রবাই এবং সেটা যদি লাল হয়ে যায়, তার মানে সেটা অ্যাসিড। অর্থাৎ অ্যাসিড সমূহ নীল লিটমাস পেপারকে লাল করে। তারপরে যে বৈশিষ্ট্যটা আছে যে অ্যাসিড ধাতু সমূহের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে ও হাইড্রোজেন তৈরি করে। এখন ধাতু সমূহ বলতে কি কি বোঝায়? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সবাই সক্রিয় ধাতু। অর্থাৎ লৌহ অ্যাসিড সমূহ যে কোনো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ওই ধাতুর লবণ প্লাস হাইড্রোজেন তৈরি করবে। সোডিয়াম এটা একটা ধাতু, ম্যাগনেসিয়াম এটাও ধাতু, পটাশিয়াম এটাও ধাতু।
এই ধাতুগুলো বিভিন্ন অ্যাসিডের সাথে, হোক সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হোক সেটা নাইট্রিক অ্যাসিড, হোক সেটা সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড হলেই হবে, একটা লঘু অ্যাসিড হবে যার সাথে সক্রিয় ধাতুসমূহ বিক্রিয়া করবে এবং ওই ধাতু লবণ তৈরি হবে ও হাইড্রোজেন তৈরি হবে। সোডিয়ামের সাথে যদি আমরা HCl দিই, এটা একটা অ্যাসিড, তাহলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। বা আমরা যদি ম্যাগনেসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড দিতাম অর্থাৎ H2SO4, তাহলে আমাদের কি তৈরি হতো? ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। ধাতু প্লাস অ্যাসিড সমান ধাতব লবণ প্লাস হাইড্রোজেন। আবার আমরা যদি পটাশিয়ামের সাথে নাইট্রিক অ্যাসিড দিতাম অর্থাৎ HNO3, সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম নাইট্রেট তৈরি হতো প্লাস হাইড্রোজেন। এটা একটা লবণ, এটা একটা হাইড্রোজেন। দ্যাট মিনস সক্রিয় ধাতুসমূহ লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ওই ধাতুর লবণ প্লাস হাইড্রোজেন তৈরি করবে। কিন্তু কপার লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কারণ লঘু সালফিউরিক অ্যাসিডে কোনো জারণ ধর্ম নাই। এই কারণে কপার লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে কপার ঠিকই বিক্রিয়া করবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন তৈরি হবে না। সেক্ষেত্রে তৈরি হবে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড ও পানি। দেখো বিক্রিয়াটা কেমন হয়? কপার প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা অবশ্যই হতে হবে হচ্ছে গাঢ়। ওকে, আচ্ছা, এবং তৈরি হবে যেটা, সেটা হচ্ছে কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এখান থেকে তো আমাদের একটা প্রশ্ন করতে পারে যে কপার লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া না করলেও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কেন? তখন তোমরা এইভাবে উত্তরটা দিবা যে লঘু সালফিউরিক অ্যাসিডে কোনো জারণ ধর্ম নাই, এই কারণে কপার লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকার কারণে কপার গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কপার সালফেট তৈরি করবে সালফার ডাইঅক্সাইড এবং পানি। আমরা শেষ করলাম এখন হচ্ছে ধাতুসমূহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন তৈরি করে। অধিকাংশ সক্রিয় ধাতুই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, সে যে কোনো অ্যাসিড, এবং অলওয়েজ লবণ আর হাইড্রোজেন তৈরি করবে। শুধুমাত্র কপার ব্যতীত কপার লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে করবে, এবং সেক্ষেত্রে হাইড্রোজেন তৈরি না হয়ে শুধুমাত্র তৈরি হবে ওই ধাতুর লবণ, সালফার ডাইঅক্সাইড আর পানি। এরপরে যে বৈশিষ্ট্যটা আমরা জানবো সেটা হচ্ছে ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে ওই ধাতুর লবণ তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে। ধাতব কার্বনেট কোনগুলো? যেমন সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো সবাই হচ্ছে ধাতব কার্বনেট। আমরা যদি লিখি Na2CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। MgCO3, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। KCO3, এটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট। যে কোনো ধাতব কার্বনেট একটা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, হোক সেটা লঘু HCl কিংবা লঘু সালফিউরিক অ্যাসিড কিংবা লঘু নাইট্রিক অ্যাসিড। সে যে কোনো অ্যাসিড হতে পারে এবং যে কোনো ধাতব কার্বনেট হতে পারে। বিক্রিয়া করে কি তৈরি করবে? ওই ধাতুর লবণ তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর পানি তৈরি করবে। সো দেখো এখানে যে লবণটা তৈরি হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এবার এই বিক্রিয়াটা খেয়াল করো, এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস সেম টু সেম পানি। ঠিক তেমনি ভাবে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3 সেম টু সেম কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। দ্যাট মিনস ধাতব কার্বনেট যে কোনো লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেই ধাতুর লবণ তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে। এরপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া। ধাতব কার্বনেটের সাথে যখন বিক্রিয়া করছিল তখন আমাদের তৈরি হচ্ছিল কি? লবণ, কার্বন ডাইঅক্সাইড আর পানি। ঠিক তেমনি যখন কোনো অ্যাসিড ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করবে তখন ঠিক সে সেম বিক্রিয়া দেবে, অর্থাৎ ওই ধাতুর লবণ তৈরি করবে, পানি তৈরি করবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। দেখো এটা একটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অর্থাৎ এটা একটা
হাইড্রোজেন কার্বনেট। এটার সাথে যদি আমরা HCl বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে? তৈরি করবে হচ্ছে NaCl কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। বা আমরা যদি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট এই ধাতব হাইড্রোজেন কার্বনেট গুলো নিই, বা অন্য যে কোনো অ্যাসিড HCl বলো, নাইট্রিক অ্যাসিড বলো বা সালফিক অ্যাসিড বলো, যে কোনো লৌহ অ্যাসিড এবং যে কোনো ধাতব হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ওই ধাতু লবণ তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর পানি তৈরি হবে। এরপরে যে বৈশিষ্ট্যটা আমরা পড়ব সেটা হচ্ছে ধাতুর অক্সাইড কিংবা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া, হোক সেটা ধাতুর অক্সাইড কিংবা ধাতুর হাইড্রোক্সাইড, উভয়ের সাথে এই লৌহ অ্যাসিডগুলো বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে ওই ধাতুর লবণ তৈরি করবে এবং পানি তৈরি করবে। দেখো কি হয়, সোডিয়াম অক্সাইড এটা একটা ধাতুর অক্সাইড, বা ম্যাগনেসিয়াম অক্সাইড MgO এটা একটা ধাতুর অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ধাতুর হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাও একটা ধাতুর হাইড্রোক্সাইড। ধাতুর অক্সাইড কিসের সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের সাথে, লৌহ অ্যাসিড। তাহলে এখানে যদি আমরা HCl দিই, বা এখানে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিই, এখানে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিই, বা আমরা যদি এখানে ফের HCl দিই, মানে যে কোনো লৌহ অ্যাসিড প্লাস ধাতব অক্সাইড অথবা ধাতুর হাইড্রোক্সাইড, সেক্ষেত্রে আমাদের যে উৎপাদটা তৈরি হবে সেটা কি কি? লবণ প্লাস পানি। এক্ষেত্রে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 প্লাস পানি। এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস পানি। এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। দ্যাট মিন্স হোক সেটা ধাতুর অক্সাইড কিংবা ধাতুর হাইড্রোক্সাইড, উভয়ে যে কোনো লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ওই ধাতুর লবণ তৈরি করবে এবং পানি তৈরি করবে। এরপরে যে বৈশিষ্ট্যটা আমাদের আছে সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কারণ এরা বিযোজিত হয়ে হাইড্রোজেন উৎপন্ন করবে। তারপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে অ্যাসিড প্লাস ক্ষার এর বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড সমূহ ক্ষারের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে অলওয়েজ লবণ প্লাস পানি তৈরি করবে। এটা কিন্তু অনেক প্রাইমারি লেভেলের, অনেক বেসিক লেভেলের। আমরা অনেক আগে থেকেই পড়ে এসেছি যে অ্যাসিড আর ক্ষার অলওয়েজ বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। সো এটা দেখানোর কোনো প্রয়োজন মনে করতেছে না। তারপরে সর্বশেষ যে বৈশিষ্ট্যটা অ্যাসিড প্রদর্শন করবে সেটা হচ্ছে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। অ্যাসিড তখনই তার বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করবে যখন সে জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকবে। এর আগে কিন্তু অ্যাসিড কখনো তার ধর্ম প্রদর্শন করবে না। সো এই হচ্ছে আমাদের লৌহ অ্যাসিডের ধর্ম। এরপরে আমাদের একটা কোয়েশ্চেন এসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, দেখবা মনে রাখবা যে নাইট্রিক অ্যাসিড থেকে HNO3 বলা হয় যে এটাকে কেন বাদামি বর্ণের বদলে রাখা হয়। শুধু এখান থেকে আসে, অ্যাসিডের একটা কোয়েশ্চেন আসে এই জায়গা থেকে, খ নম্বরের জন্য তোমরা পাবে। সো এটা কেন আমরা বাদামি বর্ণের বদলে রাখবো? এই নাইট্রিক অ্যাসিড সূর্যের আলোর উপস্থিতিতে বিযোজিত হয় হয়ে একটা বাদামি বর্ণ ধোঁয়া সৃষ্টি করে। যখন আমরা নাইট্রিক অ্যাসিডের বোতল খুলবো তখন এই ধোঁয়া বের হয়ে পরিবেশকে দূষিত করতে পারে কিংবা আমাদেরকে ক্ষতি করতে পারে। এই জন্য নাইট্রিক অ্যাসিডকে অলওয়েজ গাঢ় বাদামি বর্ণের বোতলে রাখা হয়, কারণ গাঢ় বাদামি বর্ণের বোতলের মধ্য দিয়ে সূর্যের আলো পাস করতে পারে না, ফলে এদের বিয়োজন মাত্রা হ্রাস পায়। এজন্য নাইট্রিক অ্যাসিডকে গাঢ় বাদামি বর্ণের বোতলে রাখা হয়। এখন অ্যাসিড থেকে আর কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? অ্যাসিড থেকে আরো আসতে পারে একটা যৌগ তোমাকে দেবে এবং যৌগ দিয়ে বলবে এটা একটা অ্যাসিড প্রমাণ করো। তখন তুমি কিভাবে প্রমাণ করবা ওইটা একটা অ্যাসিড? তোমাকে যে কোনো অ্যাসিড দিয়ে দিতে পারে, যে কোনো একটা অজৈব অ্যাসিড দিয়ে বললো বা এটা একটা অ্যাসিড প্রমাণ করো। সাপোজ তোমাকে বললো যে HNO3 এই যৌগটা একটা অ্যাসিড প্রমাণ করো, তখন তুমি কি করবা? অ্যাসিডের যে ধর্মগুলো আমরা পড়েছি এই ধর্মের সাথে এই যৌগটার মিল খোঁজার চেষ্টা করবা। এই যৌগটা কি কি ধরনের বিক্রিয়া দেয়,
এই কাদের কাদের সাথে বিক্রিয়া দেয় এবং কি কি উৎপন্ন করে, সেইগুলো যদি অ্যাসিডের ধর্মের সাথে মিলে যায় তাহলে অবশ্যই এটা একটা অ্যাসিড। তো তুমি এটা কিভাবে প্রমাণ করবা? তুমি প্রথমে বলবা যে নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, এই জন্য এটা একটা অ্যাসিড। তারপরে নাইট্রিক অ্যাসিড লিটমাস পেপার পরীক্ষায় যদি করা হয় তাহলে বলবা এটা নীল লিটমাস পেপারকে লাল করে। তারপরে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডকে যে কোনো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করালে ওই ধাতুর লবণ তৈরি হবে প্লাস হাইড্রোজেন তৈরি হবে। দেখো HNO3 প্লাস আমরা যদি সোডিয়াম দিই তাহলে তৈরি হবে কি সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস হাইড্রোজেন। এটা একটা লবণ, এটা একটা কি হাইড্রোজেন। অ্যাসিড প্লাস ধাতু সমান লবণ প্লাস হাইড্রোজেন। এটা একটা অ্যাসিডের ধর্ম যেটা এই যৌগটা আমাদের প্রদর্শন করতেছে। তারপরে যে বৈশিষ্ট্যটা ছিল যে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া, আমরা যদি নাইট্রিক অ্যাসিডকে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করি তাহলে আমাদের তৈরি হবে লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড। একইভাবে যদি আমরা নাইট্রিক অ্যাসিডকে কোনো ধাতব হাইড্রোজেন কার্বনের সাথে বিক্রিয়া করি সেক্ষেত্রেও আমাদের লবণ তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে। তারপরে যে বৈশিষ্ট্যটা আছে ধাতব অক্সাইড ও ধাতব হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, আমরা যদি এই নাইট্রিক অ্যাসিডকে কোনো ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি সেক্ষেত্রেও আমরা লবণ পাবো আর পানি পাবো। মোটামুটি ভাবে এই 5-7টা বৈশিষ্ট্য প্রদর্শন করেই আমরা কিন্তু প্রমাণ করতে পারবো যে নাইট্রিক এই যৌগটা, এই NO3 যৌগটা এটা একটা অ্যাসিড। সো অ্যাসিড সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এবার আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে ক্ষার ও ক্ষারক সম্পর্কে। ক্ষার কোনগুলা বা ক্ষারক কোনগুলা? যেগুলা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে বা ওইস আয়ন দান করবে তারা হচ্ছে ক্ষারক। এবং এই ক্ষারক সমূহ অলওয়েজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। এই ক্ষারক বা ক্ষার দুইটা কথা আসে, কখনো বলি আমরা ক্ষারক, কখনো বলি ক্ষার। এই ক্ষারক ক্ষার কথাটা কেন আসছে? যারা জলীয় দ্রবণে, যারা পানিতে দ্রবীভূত হবে তারা হচ্ছে ক্ষার, আর যারা দ্রবীভূত হবে না তারা হচ্ছে ক্ষারক। আর আমরা জানি যে ধাতুর অক্সাইড সমূহ পানিতে দ্রবীভূত হয়, তার মানে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষার আর ধাতুর হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না। দ্যাট মিন্স ধাতুর হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক। আমাদের বই কিন্তু অনেকগুলো ক্ষার ও ক্ষারক সম্পর্কে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সহজে যে বিষয়টা মনে রাখবো যে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষার আর ধাতুর হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক। কারণ ধাতুর হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না বলে এরা ক্ষারক, আর ধাতুর অক্সাইড পানিতে দ্রবীভূত হয় বলে এরা হচ্ছে ক্ষার। সো এখান থেকে একটা কোশ্চেন আসবে যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, কারণ ক্ষার হতে গেলে তাকে অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে। এবার আমরা পড়বো হচ্ছে এই ক্ষারের ধর্ম সম্পর্কে। একটা যৌগ দিয়ে দিল, দিয়ে বললো এটা একটা ক্ষার, প্রমাণ করো। তাহলে তুমি কিভাবে প্রমাণ করবা? তোমাদের এর জন্য আগে ক্ষারের ধর্ম সম্পর্কে জানা লাগবে, এই কি কি ধর্ম প্রদর্শন করে অথবা এ কি কি বৈশিষ্ট্য প্রদর্শন করে। যে ক্ষারের যদি ধর্মগুলো আমরা দেখি, এখানে আগে থেকে লিখে রাখছি যে স্বাদ। ক্ষার হচ্ছে কটু স্বাদযুক্ত এবং এটা পিচ্ছিল ধরনের হয়। তারপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে ওইস আয়ন দান করবে, অর্থাৎ ক্ষারসমূহ পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দান করবে। এটা গেল তার 3 নম্বর বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্য কি আছে, এটা লাল লিটমাস পেপারকে লাল করবে, এটা লাল লিটমাস পেপারকে নীল করবে। এই হচ্ছে তার 4 নম্বর বৈশিষ্ট্য। তারপর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে ধাতব লবণের সাথে বিক্রিয়া। ক্ষারসমূহ ধাতব লবণের সাথে বিক্রিয়া করে একটা হাইড্রোক্সাইড তৈরি করবে, ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করবে প্লাস লবণ তৈরি করবে। এবং যেই ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করবে সেটা অবশ্যই অধক্ষিপ্ত হবে এবং একটি নির্দিষ্ট কালার দিবে। সো আমরা যদি লিখি যে ধাতব লবণগুলো, ধাতব লবণ যে কোনো ধাতব লবণ হতে পারে, সেটা হোক ক্লোরাইড লবণ অথবা নাইট্রেট লবণ। দেখো আমাদের এটা ক্যালসিয়াম CaCl2, এটা একটা ক্যালসিয়াম ক্লোরাইড লবণ। আমি যদি বলি জিঙ্ক ক্লোরাইড, এটা একটা লবণ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এটা একটা লবণ। তারপরে ফেরাস ক্লোরাইড, এটা একটা লবণ।
ফেরিক ক্লোরাইড, এটা একটা লবণ, কপার ক্লোরাইড, এটা একটা লবণ। এখানে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড লবণ না ব্যবহার করে ক্যালসিয়াম নাইট্রেট বা জিঙ্ক নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট বা ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট বা কপার নাইট্রেট এই লবণগুলো ইউজ করতে পারতাম, কারণ এগুলো লবণ, আবার নাইট্রেট গুলো লবণ। আর যে কোনো লবণ ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ধাতুর হাইড্রক্সাইড তৈরি করবে এবং লবণ তৈরি করবে, এবং ওই ধাতুর হাইড্রক্সাইডটা অবক্ষিপ্ত হবে এবং একটা নির্দিষ্ট বর্ণ প্রদর্শন করবে, যেই বর্ণের পরিপ্রেক্ষিতে আমরা চিহ্নিত করতে পারবো কোন যৌগটা কোনটা বা এটা কি ধরনের যৌগ। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, এটা যদি আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করাই, দ্যাট মিনস সোডিয়াম হাইড্রক্সাইড দিলাম বা আমরা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দিতে পারতাম, যে কোনো ক্ষার, তাহলে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা তৈরি করেছে এটা অবশ্যই অধক্ষিপ্ত হবে। কি হবে? অবশ্যই অধক্ষিপ্ত হবে, এবং যে বর্ণটা দেবে সেটা হচ্ছে সাদা। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড, এবং যে বর্ণটা প্রদর্শিত হবে সেটা হচ্ছে সাদা। সিমিলারলি আমাদের জিঙ্ক ক্লোরাইড ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কি জিঙ্ক হাইড্রক্সাইড ZnOH2 প্লাস সোডিয়াম ক্লোরাইড, এবং এই জিঙ্ক হাইড্রক্সাইড কি হবে? অবক্ষিপ্ত হবে, এবং যে বর্ণটা দেবে এটাও হবে হচ্ছে সাদা। তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এও ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড। এটাও সিমিলারলি অবক্ষিপ্ত হবে, এবং যে বর্ণটা দেবে সেটা হচ্ছে সাদা। আবার আমরা যদি দিছি কি ফেরাস ক্লোরাইড, এটাও ক্ষারের সাথে যদি বিক্রিয়া করানো যায়, অর্থাৎ NaOH বিক্রিয়া করে আমাদের তৈরি করা হচ্ছে ফেরাস হাইড্রক্সাইড প্লাস লবণ, এবং এটা অবক্ষিপ্ত হবে, এবং যে বর্ণটা প্রদর্শিত হবে সেটা হচ্ছে সবুজ। তারপরে দেখো ফেরিক ক্লোরাইড, এটা যদি আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করাই NaOH, তাহলে তৈরি করবে আমাদের ফেরিক হাইড্রক্সাইড প্লাস লবণ, এবং এখানে যে বর্ণটা প্রদর্শিত হবে সেটা হচ্ছে লালচে। এবং সর্বশেষ যেটা আছে কপার ক্লোরাইড, যদি দেখায় সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে কপার হাইড্রক্সাইড প্লাস লবণ, এবং এখানে যে বর্ণটা প্রদর্শিত হবে সেটা হচ্ছে নীল। সো আমাদের ধাতব লবণ সমূহ লঘু ক্ষারের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রক্সাইড তৈরি করবে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। যদি আমরা এখানে ক্লোরাইড লবণ ইউজ করি তাহলে ক্লোরাইড লবণ, আর যদি এখানে নাইট্রেট লবণ ইউজ করি তাহলে এখানে নাইট্রেট লবণ উৎপন্ন হবে। তো আমাদের ধাতব লবণ প্লাস ক্ষার সমান ধাতব হাইড্রক্সাইড প্লাস কি লবণ, এবং ধাতব হাইড্রক্সাইড অবশ্যই অবিক্ষিপ্ত হবে এবং একটি নির্দিষ্ট কালার প্রদর্শন করবে। ক্যালসিয়াম ক্লোরাইড সাদা, জিঙ্ক ক্লোরাইড সাদা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাদা, ফেরাস ক্লোরাইড সবুজ, ফেরিক ক্লোরাইড লালচে, এবং কপার ক্লোরাইড হচ্ছে নীল। এরপরে আমাদের ক্ষারের যে বৈশিষ্ট্যটা আছে, ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম যৌগের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে, লবণ আর পানি তৈরি করবে। তো দেখো অ্যামোনিয়াম যৌগ কোনগুলো? অ্যামোনিয়াম যুক্ত যে লবণগুলো আছে সেই লবণগুলো, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা একটা অ্যামোনিয়াম যৌগ, এর সাথে একটা ক্ষার বিক্রিয়া করবো, হোক সেটা সোডিয়াম হাইড্রক্সাইড কিংবা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড, যে কোনো ক্ষারের সাথে আমরা অ্যামোনিয়াম যৌগের বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে আমাদের যে উৎপাদটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস কি দেখো লবণ ও পানি। লবণ মানে কি? এখানে লবণ তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, অর্থাৎ অ্যামোনিয়াম যৌগ ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়া, লবণ প্লাস পানি। এরপরে যে বিক্রিয়াটা আমরা দেখব বা যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া।
ক্ষারসমূহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, ঠিক যেমন তৈরি করেছিল অ্যাসিডের ধর্মে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, ঠিক তেমনি ক্ষারও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। অ্যাসিডের ন্যায় ক্ষারও পানিতে বিদ্যুৎ পরিবহন করে। তারপরে এই ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকাটা কি? ক্ষার তখনই তার বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করবে যখন সে পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে বা আয়নিত অবস্থায় থাকবে। এর আগে কখনোই ক্ষার তার বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করবে না। এই গেল আমাদের অ্যাসিড ও ক্ষারের বৈশিষ্ট্য। ক্লিয়ার? এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিএইচ, পিওএইচ ও মানব জীবনে এই পিএইচ আর পিওএইচ এর গুরুত্ব কতটুকু বা কিভাবে আমাদের জীবনকে এই পিএইচ বা পিওএইচ প্রভাবিত করে। আমাদের কিন্তু এই পিএইচ মাপার জন্য বর্তমানে অনেকগুলো পিএইচ মিটার ব্যবহার করা হয়, ডিজিটাল মিটার, যেগুলা সরাসরি ইন্ডিকেট করে দেয় যে পিএইচ লেভেল এত। কিন্তু আমরা যদি খাতা কলমে হিসাব করি তাহলে অন্যভাবে হিসাব করতে হয়। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। এটাকে যদি আমরা সমীকরণ আকারে উপস্থাপন করি তাহলে আসবে এমন যে পিএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এটা হচ্ছে পিএইচ। ঠিক তেমনি পিএইচ সমান সমান লেখা যায় মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ আর হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিওএইচ। আমাদের একটা পিএইচ মিটার রয়েছে বা পিএইচ স্কেল রয়েছে। তোমাদের পাঠ্য বইয়ে একটা পিএইচ স্কেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো তোমাদের যে পিএইচ স্কেলটা আছে এর যে মিডিলটাতে এখানে হচ্ছে 7, অর্থাৎ 1 থেকে 14 পর্যন্ত ভাগ করা হয়েছে এই স্কেলটাকে। সো এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে দেখো এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। যদি আমাদের কোনো দ্রবণের পিএইচ 0 থেকে 3 এর মধ্যে হয় তাহলে সেগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড। যদি আমাদের পিএইচ লেভেল 4 থেকে 7 এর মধ্যে হয় সেগুলো অ্যাসিড বাট একটু মৃদু, কিন্তু আমরা মৃদু অ্যাসিড বলবো। আর যদি শুধু 7 হয় বা 7 এর আগে হলে তাহলে বলবো হচ্ছে অ্যাসিড বা মৃদু অ্যাসিড। যদি শুধু 7 হয় তখন সেটা হচ্ছে নিরপেক্ষ। কি হবে সেটা? নিরপেক্ষ। এবং যদি 8 থেকে 11 এর মধ্যে যায় তখন এটাকে বলবো হচ্ছে মৃদু ক্ষার। এবং 11 এর পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে তীব্র ক্ষার। এটা আমাদের ততটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র জানা যাচ্ছে যে পিএইচ মান কত হলে তাকে কি বলবো। যদি 7 এর কম হয় তাহলে অ্যাসিড, 7 এর বেশি হলে তাকে বলবো ক্ষার, এবং 7 যদি হয় তার পিএইচ মান তাহলে সেটা নিরপেক্ষ দ্রবণ। এখন পিএইচ আর পিওএইচ এর সাথে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের সম্পর্কটা কি সেটা আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু পেয়ে গেছি যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হচ্ছে পিএইচ আর হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিওএইচ। আমাদের যদি কোনো পাত্রে একটা অ্যাসিড দেওয়া থাকে এবং অপর একটা পাত্রে যদি একটা ক্ষার দেওয়া থাকে এবং এই পাত্রে তখন পিএইচ নির্ণয় করতে বলবেন, কারণ এখানে একটা অ্যাসিড আছে। আর পিএইচ মানে কি? হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি হবে পিএইচ মান তত কম হবে, অর্থাৎ তত বেশি শক্তিশালী হবে সেই অ্যাসিডটা। আর এই পিওএইচ এর মানটা যত বেশি হবে সেই ক্ষারটা তত বেশি শক্তিশালী হবে। অর্থাৎ একটা অপরটা কিন্তু বিপরীত। পিএইচ আর পিওএইচ সম্পূর্ণ আলাদা জিনিস। এখন আমাদের জীবনে এই পিএইচ আর পিওএইচ এর গুরুত্ব কতটুকু বা এটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করে থাকে এই পিএইচ পিএইচ। চিকিৎসা ক্ষেত্রে বলো, কৃষি ক্ষেত্রে বলো বা মানব জীবনে বলো, অনেক ক্ষেত্রে। দেখো এই পিএইচ আর পিওএইচ এর গুরুত্ব আলোচনা করার জন্য আমি এখানে কিছু বিষয় লিখে রাখছি।
কয়েকটা জিনিসের পিএইচ লিখে রাখছে এই জায়গায়। এখানে দেওয়া আছে মাটির পিএইচ হচ্ছে 7 থেকে 8। মাটির পিএইচ অবশ্যই 7 থেকে 8 হতে হবে, কারণ এই পিএইচ মাত্রায় ফসলগুলো ভালো ফলবে। তেমনি আমাদের পাকস্থলীর পিএইচ দেওয়া আছে 2, কারণ পাকস্থলীর পিএইচটা এত কম হওয়ার কারণটা কি? দেখো, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোতে অনেক ব্যাকটেরিয়া মিশ্রিত থাকতে পারে, অনেক অণুজীব মিশ্রিত থাকতে পারে, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেহেতু আমাদের পাকস্থলীতে পিএইচ 2 হওয়ার মাত্রার, তার মানে এই অ্যাসিড বা এই অণুজীব বা ব্যাকটেরিয়াগুলো সহজেই বিনষ্ট হয়ে যাবে, যার কারণে আমাদের পাকস্থলীতে পিএইচ কম থাকে। ক্ষুদ্রান্তে পিএইচ হচ্ছে 8, প্রস্রাবের হচ্ছে 6, ত্বকে হচ্ছে 5.5। কিন্তু আমরা যে সাবানগুলো ইউজ করি সেই সাবানগুলো কিন্তু পিএইচ মান 10-এর উপরে বা 11-এর কাছাকাছি, অর্থাৎ অত্যাধিক ক্ষারীয়, যেগুলো আমার ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমরা যে কোনো প্রসাধনী সামগ্রী কেনার আগে বা ক্রয় করার আগে বা ব্যবহারের আগে এই পিএইচ মানটা অবশ্যই জেনে নেব, কারণ পিএইচ মানের তারতম্যের কারণে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে। ক্লিয়ার? এরপরে চুলের পিএইচ হচ্ছে 4 থেকে 6। আবার দেখবা কোনো কোনো সময় আমাদের মাটির পিএইচ কমে যায়, মানে অম্লত্ব বেড়ে যায়। আবার কোনো কোনো সময় মাটির পিএইচ বেড়ে যায়, মানে ক্ষারত্ব বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে পিএইচ কমানো বা বাড়ানোর জন্য কিছু সার ইউজ করতে হয়। আমাদের মাটির পিএইচ যদি কমে যায়, তার পিএইচ বাড়ানোর জন্য আমরা কখনো কখনো ক্যালসিয়াম অক্সাইড যুক্ত সার বা ডলোমাইট যোগ করি। ডলোমাইটের সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ। তারপরে আমাদের পিএইচ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে অ্যামোনিয়াম যুক্ত সার যোগ করে পিএইচ মানটা কমানো হয়, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট যুক্ত সার। আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবা, আমরা যে প্রসাধনী সামগ্রী বা যে খাবারগুলো খাই তার পিএইচ মান যদি 4.5-এর নিচে অথবা 9.5-এর উপরে চলে যায়, তা আমাদের জন্য ক্ষতির কারণ। সো আমরা জানলাম হচ্ছে পিএইচ আর পিওএইচ এর গুরুত্ব। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল কালার চার্ট। এটা কি? এটা একটা সাসপেনশন। এগুলো তৈরি করা হয় লিটমাস পেপার, জবা ফুলের রস, মিথাইল অরেঞ্জ, আরও কিছু যৌগ মিলে একটা সাসপেনশন তৈরি করা হয়। এবং এটার জন্য বা এটার মাধ্যমে আমরা বিভিন্ন দ্রবণের পিএইচ আর পিওএইচ লেভেল জানতে পারি। দেখো, এখানে আমি অল্প করে লিখে রাখছি যে ইউনিভার্সাল কালার চার্টে কি ধরনের পিএইচ মাত্রা থাকলে কি বর্ণ প্রদর্শিত হবে। একটা দ্রবণ যদি আমরা ইউনিভার্সাল কালার চার্টের মধ্যে দিই, সেটা যদি অ্যাসিড হয় বা ক্ষার হয় বা পিএইচ মান বিভিন্ন মাত্রার হয়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন কালার প্রদর্শিত হবে এবং সেই কালার থেকে আমরা বুঝতে পারবো এটা কোন লেভেলের পিএইচ রয়েছে বা তার পিওএইচ কত রয়েছে। যদি আমরা 0 থেকে 3 ঘনমাত্রার কোনো দ্রবণ বা 0 থেকে 3 পিএইচ মানের কোনো দ্রবণ এই ইউনিভার্সাল কালার চার্ট এই দ্রবণের মধ্যে রাখি, তাহলে লাল বর্ণ প্রদর্শিত হবে। যদি সেই দ্রবণটার পিএইচ মাত্রা 3 থেকে 7-এর মধ্যে হয়, তাহলে হলুদ। 3 থেকে 7-এর নিচে। আর যদি 7 পিএইচ মানে কোনো দ্রবণ ইউনিভার্সাল কালার চার্ট দ্রবণের মধ্যে দিই, তাহলে সেটা অবশ্যই সবুজ বর্ণ প্রদর্শিত হবে। 7 থেকে 11-এর নিচে যদি কোনো পিএইচ লেভেলের একটা দ্রবণ এর মধ্যে দিই, তাহলে সেটা নীলবর্ণ প্রদর্শিত হবে। এবং 11-এর বেশি থেকে 14 পর্যন্ত যদি কোনো দ্রবণ আমরা ইউনিভার্সাল কালার চার্ট দ্রবণের মধ্যে রাখি, তাহলে সেটা বেগুনি বর্ণ প্রদর্শিত হবে। অর্থাৎ এই বর্ণগুলো দেখে আমরা বুঝতে পারবো ওই দ্রবণটা কি প্রকৃতির, এর পিএইচ মান কত, তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে উপস্থাপন করব। এর সাথে একটা বিষয় কিন্তু জড়িত রয়েছে, সেটা হচ্ছে রেইনবো টিউব পরীক্ষা বা রংধনু টিউব পরীক্ষা। এটাকে রংধনু টিউব পরীক্ষা কেন বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। একটা টেস্ট টিউব নিতে হবে, যার মধ্যে আমরা এই ইউনিভার্সাল কালার চার্ট দ্রবণটা নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমরা দেবো হচ্ছে একটা HCl। সেটা ঘনমাত্রা অবশ্যই হবে 0 থেকে 3-এর মধ্যে। তখন এইখানে লাল বর্ণ প্রদর্শিত হবে। কি বর্ণ প্রদর্শিত হবে? লাল। এখন এর মধ্যে আমরা যদি আবার সোডিয়াম কার্বনেট যোগ করি, তখন এখানে একটা কালার, বিভিন্ন কালারের একটা স্তর তৈরি হবে। এখানে তৈরি হবে হচ্ছে রেড, এখানে তৈরি হবে হচ্ছে গ্রিন, এখানে তৈরি হবে হচ্ছে ইয়েলো, এখানে তৈরি হবে হচ্ছে ব্লু। হ্যাঁ, বিভিন্ন কালারের একটা স্তর তৈরি হবে, যার ফলে আমরা বিভিন্ন কালার দেখতে পাবো। আমাদের সিলেটে গেলে অনেক সময় শোনা যায় যে 7টা রকমের চা পাওয়া যায় সেখানে।
সেটা কিন্তু এই রংধনু টিউবের উপরে বেস করেই। ক্লিয়ার? এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। আমাদের জীবনে কিন্তু প্রশমন বিক্রিয়ার গুরুত্ব অনেক, আমাদের জানার বাইরে বা অজানার বাইরে অনেক প্রশমন বিক্রিয়া রয়েছে যেগুলো ক্রমাগত আমাদের জীবনকে প্রভাবিত করছে এবং আমরা ক্রমাগত এগুলো ব্যবহার করছি নিজেদের অজান্তেই। দেখো, আমাদের যখন অ্যাসিডিটি হয় অর্থাৎ গ্যাস পাড়া যাকে বলা হয়, তখন আমরা কি খাই? তখন খাই আমরা গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধটা মূলত হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সলিউশন, এটা কি খায়। আর আমাদের পেটের মধ্যে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে HCl। এই দুটো বিক্রিয়া করে লবণ তৈরি করে আর পানি তৈরি করে, যার ফলে আমাদের অ্যাসিডিটিটা প্রশমিত হয়ে যায়। তারপরে দেখো, বাসার ছাদ বৃষ্টির কারণে শ্যাওলায় ভরে যায় এবং সেখানে পিচ্ছিল হয়ে যায়। আর পিচ্ছিল মানে কি? সেটা ক্ষার। তখন আমরা কি করি? ওখানে বালি ছিটিয়ে দিই, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডটা কি? অম্ল জাতীয় পদার্থ। এই অম্ল আর ক্ষার বিক্রিয়া করে প্রশমিত করে ফেলায়, অর্থাৎ পিচ্ছিলটা কেটে যায়। আবার আমাদের যদি মৌমাছিকে কামড় দেয়, মৌমাছির কামড়ে যে বিষটা থাকে সেটা হচ্ছে অম্ল। তখন আমরা কি ইউজ করি? ক্যালসিয়াম অক্সাইড বা চুন ইউজ করি, যেটা হচ্ছে ক্ষার। তখন প্রশমিত হয়ে আমাদের জ্বালা পোড়াটা বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক আছে আমাদের জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, যেগুলো ক্রমাগত আমাদের জীবনকে প্রভাবিত করতেছে, কিন্তু আমরা সেটা জানি না। আপাতত এই কটা বিষয় মনে রাখলে হবে, এগুলো জাস্ট পরীক্ষা আসলে তোমরা সেভাবে উপস্থাপন করবা যে মানব জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কি কি। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিটা কি? অ্যাসিড বৃষ্টি হচ্ছে আমাদের যে বর্তমান কাল বিভিন্ন কলকারখানা রয়েছে বা বিভিন্ন মোটরযান রয়েছে, গাড়ি ঘোড়া রয়েছে, এখান থেকে ক্রমাগত ফটোকেমিক্যাল ধোঁয়া উৎপন্ন হয়। সেই ধোঁয়াগুলো কি কি? সেই ধোঁয়াগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। এই কার্বন ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এইগুলো যখন বৃষ্টি হয় বা বিদ্যুৎ চমকায় তখন সেখানে 3000 ডিগ্রির উপরে তাপমাত্রা উৎপন্ন হয় এবং সেই তাপমাত্রায় এই ধোঁয়াগুলো বা এই যৌগগুলো আমাদের পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড, অর্থাৎ H2CO3, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং এই অ্যাসিডগুলো বৃষ্টির পানির সাথে মিশে আমাদের মাটিতে পতিত হয়, যার কারণে আমাদের এই আসবাবপত্র বলো, ঘর বাড়ি বলো বা বিভিন্ন দালানগোড়া বলো, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেক দেশ আছে যে অ্যাসিড বৃষ্টির কারণে তাদের বাড়িঘর ঠিকই রাখতে পারে না, যতবার রং করে, যতবার প্রিপেয়ার করে, ততবার অ্যাসিড বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। তো আমাদের যতটা সম্ভব এই ফটোকেমিক্যাল ধোঁয়া কম উৎপন্ন করতে হবে এবং এক্ষেত্রে দেশের সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে একসময় দেখা যাবে যে আমাদের অ্যাসিড বৃষ্টির কারণে সব আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের গরিব কান্ট্রি, আমরা হচ্ছে অর্থনৈতিকভাবে বেশি উন্নত না, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ক্ষরতা। ক্ষরতা কি? যদি পানিতে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম সালফেট বা এদের লবণগুলো দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় ক্ষর পানি। এই ক্ষরতা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। কখন আমরা পানিকে স্থায়ী ক্ষর বলবো, কখন আমরা অস্থায়ী ক্ষর বলবো? যদি পানিতে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ বা সালফেট লবণগুলো দ্রবীভূত থাকে তখন তাকে বলবো স্থায়ী ক্ষর, অর্থাৎ ম্যাগনেসিয়ামও থাকতে পারে বা শুধু ক্যালসিয়ামও থাকতে পারে, অথবা এর সাথে এদের লবণ, ক্লোরাইড লবণ অথবা সালফেট লবণ, এইগুলো যদি দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় স্থায়ী ক্ষর। আর যদি ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের বাইকার্বনেট লবণ অর্থাৎ HCO3- এটা দ্রবীভূত থাকে তখন তাকে বলা হবে হচ্ছে অস্থায়ী ক্ষর পানি, আর এটা স্থায়ী ক্ষর পানি। ক্লিয়ার? আর ক্ষর পানিতে সাবান সমূহ কাজ করে না। কেন করে না? সাবানের কাজ কি? সাবানের কাজ হচ্ছে আমাদের জামা কাপড়ের ময়লার সাথে বিক্রিয়া করে ময়লাগুলোকে দ্রবীভূত করে
জামা কাপড় থেকে আলাদা করে ফেলা। কিন্তু পানিতে যদি এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম লবণ থাকে, তো সাবান ময়লার সাথে বিক্রিয়া না করে এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে অবক্ষেপ উৎপন্ন করে, যার ফলে আমাদের কাপড় চোপড় পরিষ্কার হয় না। ক্লিয়ার? আর কাপড় চোপড় ক্ষেত্রে আমরা যদি বৃষ্টি পানিটা নিই তবে সব থেকে উত্তম হবে, কারণ বর্তমানে বৃষ্টি পানি হচ্ছে সব থেকে উত্তম বা সব থেকে বিশুদ্ধ। এরপরে যে জিনিসটা আছে পানি দূষণ ও তার প্রতিকার, সর্বশেষ বিষয় আমাদের আজকে ভিডিওর। আচ্ছা, পানি দূষণ কিভাবে হচ্ছে? পানি দূষণ কিন্তু নানাভাবে হচ্ছে, তবে বেশিরভাগ পানি দূষণ হচ্ছে বিভিন্ন কলকারখানার মাধ্যমে। কলকারখানায় উৎপন্ন বর্জ্যগুলো বিভিন্নভাবে আমাদের নদ নদীতে মিশে, নদীর পানির সাথে মিশে এগুলোকে দূষিত করে তুলছে। আর পানি দূষণের কথা আলোচনা করতে গেলে আমাদের যে দুটো জিনিস মাথায় আসবে সেটা হচ্ছে বিওডি এবং সিওডি। আসলে বিওডিটা কি আর সিওডিটা কি? বিওডি এর পূর্ণরূপ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডি এর পূর্ণরূপ হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ আমাদের পানিতে যে পরিমাণ জৈব বস্তু উপস্থিত আছে সেই জৈব বস্তুগুলোকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বলা হচ্ছে বিওডি। আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ যে পরিমাণ কেমিক্যাল আছে ওইগুলো জানানে কি পরিমাণ অক্সিজেন লাগতেছে। এই বিওডি আর সিওডি পরিমাণ পানিতে যত বেশি হবে সেই পানি তত বেশি দূষিত হবে, আর এই দুটোর মান যত কম হবে আমাদের পানিটা ততটাই বিশুদ্ধ হবে। সো আমাদের বিওডি আর সিওডিটা খুবই ইম্পর্টেন্ট পানি দূষণের ব্যাপারে। এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসে না, এগুলো শুধুমাত্র অবজেক্টিভের জন্য আসবে যে বিওডি কি বা সিওডি কি। বিওডির মান বেশি হলে পানি দূষিত হবে নাকি কম দূষিত হবে, এগুলো আমাদের একটু পড়ে নিতে হয়। তারপরে যেটা আছে তার প্রতিকার হিসেবে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? সরাসরি যাতে এই বর্জ্য পদার্থগুলো আমাদের নদীতে না ফেলা হয় সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, বা নদীতে এই ময়লাগুলো ফেলার আগে অবশ্যই এগুলোকে বিভিন্ন প্রসেসিং করতে হবে যাতে পানি দূষণ কম হয়। আর এই পানি দূষণ মূলত হয় বেশিরভাগ ক্ষেত্রে গার্মেন্টস ফ্যাক্টরিতে। এখানে প্রচুর পরিমাণে পানি ইউজ হয়, যার কারণে পানিগুলো খুব বেশি পরিমাণে দূষিত হয়। তাছাড়া আমাদের যে খাবার পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশুদ্ধের জন্য আমরা অনেক সময় ফিটকিরি ইউজ করি। এই যে এটা হচ্ছে ফিটকিরির সঙ্গে। তারপরে আমরা ব্লিচিং পাউডারের নাম শুনেছি যেটা ইউজ করে থাকে, যার সঙ্গে CaOCl। এই CaOCl পানিতে দ্রবীভূত হয়ে ক্লোরিন আয়ন তৈরি করে, যেগুলো জীবাণুকে মেরে ফেলায়। ফিটকিরি ইউজ করি বা ব্লিচিং পাউডার ইউজ করি, এটা দিয়ে কিন্তু আমাদের পানি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হয় না। আমাদের পানিগুলো এত বিষাক্ত হয়ে গেছে এখন এগুলো দিয়েও পরিশোধন করার পরও কিন্তু অনেক জীবাণু থেকে যায়। সো পানি পান করার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ পানির অপর নাম জীবন। সুতরাং আজকে ইনশাআল্লাহ যে ক্লাসগুলো নিয়েছি তোমরা মোটামুটি বুঝতে পারছো। নেক্সট যখন ক্লাস নেবো আরো ভালো করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা আমার প্রথম ক্লাস আর প্রথম ভিডিও। আর যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন, সো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, কারণ নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা জেনে যাবা যে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় যেগুলো জটিল অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে সলভ করার চেষ্টা করব। সো আমাদের সঙ্গে থাকো সবসময়। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।